আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে একটা দুঃখজনক ঘটনা পেলাম। তোয়াফেল আহমেদ, তিনি বঙ্গবন্ধুর দীর্ঘকালের সঙ্গী এবং এই স্বাধীনতার যুদ্ধে তিনি বরাবর বঙ্গবন্ধুর সঙ্গেই ছিলেন। তিনি দেহ রেখেছেন, তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তারপর তার জানাজার পর গুলশানে, ঢাকার গুলশানে জানাজার পর যে কাণ্ডটি হলো, এই যে দেখছেন না যে এই যে মিছিল, এগুলো কিন্তু বহরে আরো বাড়বে। এটা হচ্ছে ওই হাম গুটি বসন্তের মতো, ছোঁয়াচে রোগ। এই নাবছে আমি নাববো না কেন, ও নাবছে আমি নাববো না কেন, এই করতে করতে দেখবেন মিছিলের বহর বাড়বে। আর সারা ঢাকা জুড়ে যখন এই মিছিলটা হবে, তখন এই যে বললাম, না দেশের সরকার, না পুলিশ, না সেনাবাহিনী কেউ সামলাতে পারবে না। আমি একটা কথা আপনাদের বলেছিলাম যে আমি বিশ্লেষণ করে আমি একটা কথা আমাদের রাজ্যের কথা বলেছিলাম যে আমাদের রাজ্যের যে শাসক দল ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ঢাকি সহই কিন্তু বিসর্জন হয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে এই তৃণমূল থাকবে না, কলা গাছ তৃণমূল হবে, তৃণমূল হবে, ওই বটগাছ তৃণমূল হবে, একটা তৃণমূলের সংগঠন ভাঙবে। তৃণমূল ভাঙন শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম ভাইপো জেলে যাবে, 15 দিনের মধ্যে অপেক্ষা করুন, আপনি জেলে যাবেন ভাইপো, তার পিছু পিছু পিসিমাও যাবেন, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, ভাইপোর বিরুদ্ধেও বিস্তর অভিযোগ। আমি যা বলি না, খুব ভেবেচিন্তে বলি। হয়তো তাৎক্ষণিকভাবে আপনারা অনুভব করতে পারেন, আরে বললো মানুষটা, হলো না তো, আপনারা ভাবলেন বাজে কথা। কিন্তু স্মরণ করে রাখবেন, এই যে আজকে বললাম যে সব কটা পালাবে, লিখে রেখে দিন, সব কটা পালাবে। এতদিনে নিশ্চিত হওয়া গেল যে শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি কোনো পদত্যাগ পত্রই পেশ করেননি, মানে লেখেননি উনি পদত্যাগ পত্র। তার কারণ হিসেবে এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যা মামলাটা লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার আগের খবরটা আপনাদের আমি দিয়েছিলাম, গতকালকে লিস্টিং হয়েছে। লিস্টিং হওয়ার পর এই খবরটা পেয়ে আমি হরিশ সালভেকে ফোন করেছিলাম যে প্লিডিং এ কি লেখা আছে। তিনি আমায় নিশ্চিত করেছেন যে প্লিডিং এ এটাই লেখা আছে যে তিনি বলেছেন তিনি পদত্যাগপত্র লেখার বা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো সময় পাননি, তাকে কোনো সময়ই দেওয়া হয়নি। ফলে তার নামে যে সমস্ত উড়ো কথাগুলো উড়ে বেড়াচ্ছে যে তিনি পদত্যাগপত্র লিখে দিয়েছেন, সেটা হারিয়ে গেছে। তারপরে তিনি পদত্যাগপত্র 3 পাতার লিখেছেন না 2 পাতার লিখেছেন, সে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে তিনি ভ্যানিটি ব্যাগে পড়ে আবার পদত্যাগপত্র নিয়ে চলে গেছেন। যে মানুষটা পদত্যাগপত্র লেখেনি, তার পদত্যাগপত্র নিয়ে এত হইচই। যদিও হইচইটা আমি প্রথম শুরু করেছিলাম যে আইসিজেতে তিনি যাচ্ছেন, গিয়ে তিনি দেখাবেন যে আমি পদত্যাগ করিনি, সুতরাং আমি বৈধ প্রধানমন্ত্রী। এখন সে যাই হোক, তারপর থেকে পদত্যাগপত্র নিয়ে খুব হইচই শুরু হলো। এখন যে লেটেস্ট খবরটা সেটা হচ্ছে যে তিনি কোনো পদত্যাগপত্র লেখেননি এবং তিনি সঙ্গে করেও আনেননি। সেটা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তার যে প্লিডিং অ্যাপ্লিকেশন আছে, প্লিডিং কপি, সেই প্লিডিং কপিতে তিনি পরিষ্কার জানিয়েছেন, আমার হরিশ সালভে এইটা জানিয়েছেন। এবার যখন এবার লিস্টিং হয়েছে, যখন এবার এটা উঠবে কোর্টে, যখন মামলাটা উঠবে, সেই মামলাটা ওঠার পর
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো একটা উকিল আসতে হবে, যাকে যে দেশের উকিল তাকে দাঁড় করান, তাকে যখন জিজ্ঞেস করা হবে আপনারা যে সরকার গঠন করলেন তাহলে পরে কিসের ভিত্তিতে করলেন, প্রধানমন্ত্রী তো বলছেন তিনি পদত্যাগ করেননি, তিনি তো পূর্ণ মেয়াদ উনি করবেন। আমরা দেশে এমন অস্থির অবস্থা তৈরি করেছিলেন যে ওনাকে মানে কিছু সময়ের জন্য দেশের বাইরে চলে যেতে হয়েছিল। তার মানে উনি বৈধ প্রধানমন্ত্রী, তাহলে করে উত্তর দিতে পারবে না। এবার তখন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস একটা রায় লিখবেন, যিনি তিনি পূর্ণ সময়ের পর্যন্ত, তার মেয়াদ সম্পূর্ণ হওয়া পর্যন্ত তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই দেশ শাসন করবেন, এবং তার আগে তার মধ্যবর্তী অবস্থায় তিনি চলে আসার পরে যে সমস্ত সরকার গঠন হয়েছে সব অবৈধ, তাদের করা চুক্তি, তাদের করা সমস্ত আদেশ, সেগুলো সব অবৈধ। এই যে লেখাটা, যে কপিটা হবে, রায়ের কপিটা, সেটা যাবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এই 196টা দেশে তার একটা কভারিং লেটার করে চিঠি পাঠিয়ে দেবেন, কারণ সবাইকে জানাতে হবে না যিনি তিনি বৈধ প্রধানমন্ত্রী। তা আমি বলেছিলাম 2 মাস, কিন্তু এখন যে অবস্থা দেখছি 2 মাসও লাগবে না। তাই আমার মনে হচ্ছে যে ওই রায়, শুনানি, রায়, তারপর ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে যাওয়া, 196টা দেশে চিঠি পাঠানো, অতদিন অপেক্ষা করতে হবে না দাদা। আমার মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ পথে নেমে পড়েছে খুব তাড়াতাড়ি। শেখ হাসিনা উনি যখন বলেছেন, দেখুন কে কোন নেতা কি বললো না বললো আমি আমল দিই না, আসল নেত্রী কি বলেছেন। নেত্রী বলেছেন আমি মাথা উঁচু করে আমি দেশে ফিরবো, যে কোনো কনসিকোয়েন্স ভোগার জন্য আমি প্রস্তুত। তার মধ্যে যদি ঘোষিত হয়ে যায় তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি পুরো কার্যকাল উনিও সামলাবেন, তাহলে পরে কার কি, মধ্যবর্তী নির্বাচন সে সমস্ত গোল্লায় গেল। এই আমেরিকার সঙ্গে চুক্তি, অমুককে জেল থেকে ছেড়ে দেওয়া, এদের এদের সমস্ত মাফ করে দেওয়া, এই যত শয়তানগুলো আছে তাদেরকে সমস্ত মাফ করে দেওয়া, এগুলো বিল ফিলগুলো সব জলাঞ্জলি যাবে, আর প্রত্যেক কটা জেলে যাবে। ইউনূস ফিরবে কি ফিরবে না আমি জানি না। ইউনূস অত্যন্ত ধুরন্ধর, সে হয়তো বাইরে বসে জল মাপছে, সেও খবর রাখছে। সে ফ্রান্সে বসে আছে, নেদারল্যান্ডের হেগে কি হচ্ছে সে খবর রাখে না, সে ঠিক খবর রাখে। সেও জল মাপছে, জল মেপে হয়তো আসবে, এসে আবার পুট করে কেটে পড়বে, সে থাকবে না। কারণ থাকলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। যে আপনার নেত্রী যখন বলেছেন ফিরবেন, তিনি ফিরবেনই, এবং সেটা আমি 2 মাস অনেক বেশি হয়তো বলে ফেলেছি, কিন্তু 2 মাসটাতেই আমি স্টিক করছি। এর মধ্যেই উনি ফিরে আসবেন, এবং সেদিনকে যে অবস্থা হবে আমি মানুষ চক্ষে দেখতে পাচ্ছি, আমি সেদিনকে কি অবস্থা হবে। এখনই যদি এই হয় তাহলে সেদিনকে কি হবে, যেদিনকে উনি ঘোষণা দেবেন যে আমি অমুক দিনকে ঢাকা এয়ারপোর্টে নামছি, সেদিন কি হবে। আর একটা কথা আমি বলেছিলাম যে আপনাদের বিমান এসে ওনাকে পৌঁছে দিয়ে গেছেন, আপনাদের সেনাবাহিনীর বিমানে কিন্তু ওনাকে নিয়ে যাবেন। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে এই অবস্থার মধ্যে কি করে উনি ফিরবেন, এত 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 সমস্ত মৌলবাদী রয়েছে, সব ব্যবস্থা করে দেওয়া আছে। আমাদের এখানে লোকে যখন জিজ্ঞেস করে আরে এ কিউ করনা হ্যায়, মুঝে থোড়া সোচনা পড়েগা, তো তখন বলা হয় तू चुपचाप काम करते जा, सोचने वाले दिल्ली में बैठे हैं। অর্থাৎ
দিল্লিতে যারা বসে আছে না, তারা আপনার আমার থেকে অনেক বেশি চালাক, ধুরন্ধর, চালাক নয় ধুরন্ধর। একটা টিম কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক, 400-500 লোকের একটা থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে, সমস্ত রিপোর্ট আসে। এবং জানবেন, আমাদের এখানে যে সমস্ত রিপোর্ট, ইন্টেলিজেন্সের রিপোর্ট আমাদের কাছে যায়, আমাদের সাউথ ব্লকে যায়, সেই রিপোর্টের একটা কপি কিন্তু শেখ হাসিনার কাছেও যায়। বাংলাদেশ সংক্রান্ত, শুধু বাংলাদেশ সংক্রান্ত, শেখ হাসিনার কাছেও যায়। ফলে বাংলাদেশের কোথায় কি হচ্ছে, কে কি করছে না করছে, সব রিপোর্ট যেমন ভারতবর্ষ জানে, তেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানেন। ফলে উনি যা বলেছেন ভেবেচিন্তেই বলেছেন, এবং উনি আসবেন যখন বলেছেন দেশে, তখন জানবেন উনি আসবেন। আজকের ভিডিও সংরক্ষণ করে রাখুন, যদি না ফলে তখন আমায় যা বলার আপনারা গালি দিতে পারেন। দেশ যেভাবে চলতেছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আপনি প্রধানমন্ত্রী যেই সিনেমা দেখে সেই সিনেমা বন্ধের জন্য 7 গাড়ি পুলিশ যায়, এটা তো স্বাভাবিক ঘটনা না। তো যখন দেশে কোনো স্বাভাবিক ঘটনা ঘটবে না, তখন পরিবর্তন অনিবার্য। ভারত এইখানে 1 কোটি মানুষ পাঠিয়ে দিবে বলেছে তারা, যদি পাঠিয়ে দেয় পরিবর্তন অনিবার্য। যদি দেয়, যদিও ভারত এটা পারবে না 1 কোটি মানুষ পাঠাইতে, কারণ খোদ ভারতের ভিতরে ভারত বিরোধীরা আছে, তারা এটা ঠেকিয়ে দেবে। বাংলাদেশের লোকজন লাগবে না, আমি নিশ্চিত। বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের মৌলবী, বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর বলেন আর ভাবির পোলার, এতে কারোরই দরকার নেই। ভারতের ভেতরে যারা ভারত বিরোধী আছে, তারা এটা ঠেকিয়ে দেবে। এটা নিয়ে আমি এই মুহূর্তে ভাবতেছি না। তবে বাংলাদেশের জন্য একটা বিশাল চাপ, কারণ অনেকেই ভয়ে এখন পালাতে বাধ্য হবে। অলরেডি 1.5 থেকে 2 লক্ষ পালিয়ে চলে এসেছে। ঠিক যেভাবে তারা গিয়েছিল, ওইভাবে তারা বাংলাদেশে ঢুকে পড়েছে এবং ঢুকতেছে, আরো ঢুকবে। বরং অফিসিয়ালি ভারত সরকার আমাদের 1 কোটি মানুষ পাঠাতে পারবে না, কারণ ভারতের যে সমস্ত চিঙ্কুবাম আছে, জালিয়াত সেকুলার আছে, তারা এটাকে ঠেকিয়ে দিবে। কারণ তাদের বাংলাদেশ থেকে যদি কোনো মুক্ত চিন্তক বা যারা প্রগ্রেসিভ রাজনীতি করে, তারা যদি ভারতে গিয়ে আশ্রয় নেয়, তাহলে ভারতের বামপন্থী, ভারতের কংগ্রেস, সপা মপা খপা যারা আছে, চিঙ্কুবাম মিঙ্কুবাম, তৃণমূল, তাদের সমস্যা। কিন্তু বাংলাদেশ থেকে কোনো মৌলবাদী গেলে কোনো সমস্যা নেই, এটা তাদের জন্য সমস্যা নেই। কোনো প্রগ্রেসিভ মানুষ গিয়ে থাকলে সমস্যা। সেখানে শেখ হাসিনা কেন আছে, এটা নিয়ে প্রশ্ন করার লোক আছে। মানে অদ্ভুত ব্যাপার, শেখ হাসিনা যিনি এই প্রশ্নটা করেছেন, শেখ হাসিনা কেন ভারতে থাকে, এই প্রশ্নটা করেছিলেন আমাদের পিসির ভাইপো। মজার বিষয় হলো, তার পিসি এবং তিনি নিজেও কিন্তু স্বাক্ষর করে এসেছেন যে শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি। কিন্তু খোদ তাকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন, ফলাফল পেয়ে গেছেন 3 দিন পরেই ভোটের মাধ্যমে। কিন্তু এই অনুপ্রবেশকারীরা কেন আছে, এই ব্যাপারে কিন্তু তারা প্রশ্ন করে না। সুতরাং এই জন্য আমি বলতেছি যে ভারতের ভেতরে যারা ভারত বিরোধী আছে বা রয়েছে, তারা এটা ঠেকিয়ে দেবে, আমার এটা মনে হয়। আর বাংলাদেশের পরিবর্তন কি হবে না? বাংলাদেশে এই মুহূর্তে যে অর্থনৈতিক পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, ব্যাংকগুলোর যে পরিস্থিতি, সাধারণ মানুষের নিরাপত্তার যে পরিস্থিতি, তাতে তো পরিবর্তন অনিবার্য। মানুষ পরিবর্তন করবেই। অনেকেই বলে থাকে যে না, আওয়ামী লীগ আর আসবে না 5 বছরে, 10 বছরে, 20 বছরে, কেউ বলে 50 বছরে, 2-1 100 বছর বলেছে। 100 বছর পরে বাংলাদেশ থাকবে কিনা তা ঠিক নাই, কিন্তু আওয়ামী লীগ নিয়ে টানাটানি এইভাবে চলতে থাকলে তো বাংলাদেশই টিকে থাকবে না 15-20 বছরের মধ্যে। আমার বাংলাদেশই টিকে থাকবে না। অলরেডি শেখ হাসিনা সেটা বলে দিয়েছেন যে সাদা চামড়ার দেশের কিছু দেশ বা কিছু ব্যক্তি, হ্যাঁ, এই যে সুদূর বুদুর মার্কা কথা, ভারত তোমার মায়ের ভাতার হয়, তোমার মাগনা খাওয়াবে। ভারত তোমার মায়ের ভাতার, তোমার মায়ের ভাতারই তো তোমার মাগনা খাওয়ায় না। তুমি লিখছো ভারত কি কি ফ্রিতে খাওয়ায়, ফ্রিতে তোমার কেন খাওয়াবে? পাকিস্তান তো তোমার ফ্রিতে খাওয়ায় না, আমেরিকা তো তোমার ফ্রিতে খাওয়ায় না। এই আরেক পেয়ারা পাকিস্তানে চলে আসছে। আরে তোদের তো লজ্জাও নাই, বেহায়ের বাচ্চা, তোদের তো ন্যূনতম লজ্জা নাই। ভারতের মুতখোর বলিস, ভারতের আগে মুতে বলিস রাস্তায়, সেই ভারতে তোর মা ও বাপ, চাচা, ভাগিনা লাখ লাখ গিয়ে কামলা দিতে যা, কামের বুয়া হইতে, তোদের তো ন্যূনতম লজ্জা বোধ তোদের নাই। ভারত তোকে কেন মাগনা খাওয়াবে? তেলে পাকিস্তান থেকে আনতে পারস না?
তোর মায়ের ভাতার হয়তো পাকিস্তান, ওইখান থেকে নিয়ে টাকা দিয়ে আন গিয়ে দেয় কিনা দেখ। ভারত থেকে আনোস কেন? ভিসার জন্য দোয়া করা শুরু করছিস কেন ভারতে? আর বলিস যে ভারত আমাদের কি কি মাগনা দেয়? ভারত তোর মায়ের ভাতার হয় না তোর বোনের লাং হয় যে তোর মাগনা খাওয়াবে? তো মাগনা তো খাসি। এই যে 50 লক্ষ লোক গিয়ে তো ওইখানে গিয়ে ওই দেশে খাইতেছ, ওই তো ওই ভারতে তোর মাগনা খাওয়াইছে। লক্ষ্মী ভান্ডার খাস না? বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে গিয়ে লক্ষ্মী ভান্ডার নিতেছস, লজ্জা করে না তোদের? মানে এদের এদের ন্যূনতম লজ্জাবোধ এদের নাই। এই জামাতি বট পেয়ারা পাকিস্তান, এদের ন্যূনতম হায়া নাই। কারণ হায়া যদি থাকতো তাহলে তো ওর মাকে যারা ধর্ষণ করছে 71-এ, খালাকে, তাদের পক্ষে কিভাবে নেয়? এত তো হায়া নাই, লজ্জা নাই, তাই বলে ভারত কি আমাদের মাগনা দেয়? তোর বাপে তোরে মাগনা খাওয়ায়, তোর শ্বশুর তোরে মাগনা খাওয়ায়, মাগনা তোরে খাওয়াবে কেন? আর টাকা দিয়ে আনো, সেই চাপা মানুষ টাকা দিয়ে তুই পাকিস্তান থেকে আন তোর মায়ের ভাতার। তুরস্ক তোর বইনের লাং হয়, তুরস্কে যা, ওইদের টাকা দেন, তোর না করছে কেন? ভারত থেকে আনতে হয় কেন? মানে ভারতের খাবে, ভারতের পড়বে, আবার ভারতের বিরোধিতা করতেই হবে। কারণ কি জানেন, বেদনাটা আসলে অন্য জায়গায়। বেদনাটা হলে 71-এ তার দাদির যে ভাতার ছিল, তার দাদির ভাতারের পেয়ারা পাকিস্তানে ভেঙে গেছে, মনে বড় ব্যথা, সেই ব্যথাগুলো বলতে পারে না। তাই ভারত খুব খারাপ। কিন্তু আমি সরি এই শব্দগুলো উচ্চারণ করার জন্য, আমাদের জিয়া করিম ভাই থাকার কারণে এই সমস্ত শব্দ উচ্চারণ করতে আমি আন্তরিকভাবে দুঃখিত, তবু করতে হচ্ছে পরিস্থিতির কারণে। এই যে না, আরেকজনে আপনার যেটা কমেন্টস করছে এটা একটু দেখেন। বাংলাদেশ থেকে হিন্দুদের লাথি দিবি কেন? বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশে নাগরিক, আর কি ভারত থেকে আসছে? শালা বেকুবের বাচ্চা, এই বেকুবের বাচ্চা, বাংলাদেশে হিন্দুরা কি ভারত থেকে এখানে আসছে? তোর মায়ের ভাতারেরা, তোর বোনের লাঙ্গেরা, তোর খালারা, মামারা, ভাগ্নিরা ভাইস্তারা ভারতে গিয়ে কামের বুয়াগিরি করতেছে। ওরা কেউ বৈধভাবে বাংলাদেশে আসে, তুই ভারতে হিন্দুদের পাশে দিয়ে বর্ডার পার করবি? মানে ভারতের বাংলাদেশের হিন্দু কি তোর দয়ায় থাকে? তোর দয়ায় বাংলাদেশে থাকে? বরং তোর মায়ের ভাতার, তোর বোনের লাঙ্গেরা ভারতে গিয়ে কামের বুয়াগিরি করতেছে, কাজে দিন মজুরে কাম করতেছে, বাংলাদেশে অবৈধভাবে দেয়। সেই চিন্তা কর। বললামই তো যে তোদের মতো ভারত, এই দেশের মানুষের কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী পাইছে। ওই যে ওই হুমায়ুন কবিরের ভাষায় বলি, মুর্শিদাবাদের সেটা ভাঙ্গা মায়ের দিয়ে দিত। এদের ন্যূনতম হায়া নাই, লজ্জা নাই। কোন হিসেবে বললো পাকিস্তান কি তোর, এটা কি পাকিস্তান নাকি রে হিন্দুদের বের করে দিবি? বের করে দে না। তোদের মায়ের ভাতারের যদি সাহস থেকে ডিক্লেয়ার দিয়ে বের করে দে, আমি চ্যালেঞ্জ ছড়ে দিলাম এই পেয়ারা পাকিস্তানি বাংলাদেশিদের এইভাবে চিপে না পিটিয়ে মেরে, তারপর ষড়যন্ত্র করে বাধ্য করে না তাড়িয়ে হিন্দুদের, তোদের মায়ের ভাতারের যদি মুরত থাকে বল, ভারতের বাংলাদেশে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল। দেখ বাংলাদেশ থাকে কিনা, বল ডিক্লেয়ার। তোদের কারো মুরত থাকলে ডিক্লেয়ার দে যে বাংলাদেশ থেকে হিন্দুদের বের করে দিবি। ষড়যন্ত্র করে কনভার্ট করতে পারবি, ষড়যন্ত্র করে ভারতে পাঠাইতে পারবি। ভয় দেখে ডিক্লেয়ার দে, দেখি কত বড় তোদের বাপের বুকের পাটা হয়েছে, তোদের মায়ের ভাতারে কত মুরত, বল দেখি যে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দিবি, বল দেখি। বইলে বাংলাদেশ টিকে রাখতে পারোস কিনা 7 দিন, সেটা দেখ। বাংলাদেশ থাকে কিনা, তখন হিন্দুরা ওয়ারিশ কিন্তু নিয়ে নিবে। বাংলাদেশ ভাগ করে ওই যে 1.5 কোটি মানুষের যতটুকু জায়গা নতটুকু কিন্তু নিয়ে নিবে। ওই পাকিস্তানি জজবাদে এগুলো চলবে না। বলো, ওই ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট দিলে বলতে পারবা, তারপর ইউটিউবে আইসা, ইউটিউবে তোর কারো দেখা যায় না, তুমি কোন কত বড় খেরু, তোমার তার চিনা যায় না। আসল লাইভে এসে বলো বাংলাদেশের হিন্দুদের খেদাই দিবা, দেখি বলো না, দেখি মরুদে কোলাই কিনা। আরে বাবা, ভারত বা বাংলাদেশের অবৈধ গুলো যেগুলো ভারতে বাস করে তাদেরই বাইর করতে পারতেছে না, তুমি বাংলাদেশ থেকে হিন্দুদের বাইর করে দিবা? ওটা তো আমি বলেছিও যে বাংলাদেশে হিন্দুদের থাকতে দিবে না, কিন্তু তো আমি জানি। কিন্তু এটা মুখে ডিক্লেয়ার দাও দেখি, তারপরে দেখো বাংলাদেশ টিকে কিনা, বাংলাদেশে অস্তিত্ব থাকে কিনা, তারপরে ভাতে মরো কিনা এটা দেখো। বাংলাদেশে আমি আরেকটা জিনিস আজকে আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিই, বলছিও কয়েক জায়গায়, বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই দেশে মানুষ না খায় মরবে, এই দেশ সুদান হয়ে যাবে, লিখে রাখেন এই দেশ উগান্ডা হয়ে যাবে, এই দেশ ইথিওপিয়া হয়ে যাবে, লিখে রাখেন আপনি। এবং এটা ঘটবে 15 বছরের মধ্যেই, আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে। একদিকে এরা তাড়িয়ে দিবে, আর একদিকে হিন্দুরা চলেও যাবে। কারণ বাংলাদেশে হিন্দুদের দশা হইলো, ওগো তুমি কি আমার, সে বইয়ের মতো, ওগো তুমি কি আমার রাখবা না, এত উষ্টাও কেন?